কাঁচের বোতলের ওই আটকে থাকা ধাতব ছিপি, মানে যেটা অনেক সময় জ্যাম হয়ে যায় আর কি, সেটা গরম জলে ডোবালেই কেন ম্যাজিকের মতো খুলে যায়? বা ধরুন গ্রীষ্মকালের প্রচণ্ড রোদে লোহার রেললাইন কেন মাঝে মাঝে বেঁকে যায়? অথবা কোনো বড় বিল্ডিংয়ে আগুন লাগলে কেউ কিছু করার আগেই ফায়ার অ্যালার্ম কিভাবে নিজে থেকেই বেজে ওঠে? প্রথম দর্শনে এগুলোকে হয়তো কোনো ম্যাজিক বা অত্যাধুনিক প্রযুক্তিগত জাদু মনে হতে পারে, কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির খুব সাধারণ, মানে বলা যায় এক অসাধারণ বিজ্ঞান। আর তা হল কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ঠিক। তাপ কিভাবে আমাদের এই চারপাশের নিরেট এবং কঠিন জগৎকে নীরবে পরিবর্তন করে চলেছে, সেটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। চলো আজ সেটাই ডিকোড করা যাক। একদম। আর তাপের এই ঘটনাসমূহ নিয়েই আজ আমরা একদম গভীরে প্রবেশ করব। হ্যাঁ, আর আজকের ক্লাসে আমরা একদম ধাপে ধাপে এগোব। মানে প্রথমে আমরা শিখব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ জিনিসটা ঠিক কী এবং দৈনন্দিন জীবনের এর প্রভাব কতটা। এরপর আমরা জানব দ্বিধাতব পাত কিভাবে কাজ করে। দারুণ একটা টপিক। তারপর আমরা সরাসরি চলে যাব কঠিনের ৩ রকম প্রসারণ গুণাঙ্কে, মানে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর সবশেষে আমরা এই ৩টির মধ্যে একটি দারুণ গাণিতিক সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো শুরু করার আগে একটা খুব জরুরি নির্দেশ। ডেসক্রিপশন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আজকের ক্লাসের নোটসটা এক্ষুনি ডাউনলোড করে নাও তোমরা। ঠিক বলেছ, নোটসটা প্রিন্ট করে সামনে রাখো আর আমাদের আলোচনার সাথে সাথে মিলিয়ে পড়ো। এতে কনসেপ্ট একদম মাথায় গেঁথে যাবে আর পরীক্ষার আগে রিভিশন হবে সুপার ইজি। একদম। তো ওই যে শুরুতে বোতলের ছিপির উদাহরণটা উঠে এলো, মানে ছিপিটা আটকে ছিল, গরম জলে ডোবানো হলো আর সেটা আলগা হয়ে গেল। আমরা জানি তাপ দিলে ধাতব ছিপিটা সামান্য বড় হয়ে যায়। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলছি তাপীয় প্রসারণ। কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হলো, তাপ দিলে কঠিন পদার্থ বড় হয় কেন? একটা নিরেট লোহার টুকরোর ভেতরে আসলে কি ঘটে যখন তাকে উত্তপ্ত করা হয়? খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় এটা বুঝতে হলে আমাদের একদম আণবিক স্তরে, মানে অ্যাটমিক লেভেলে চিন্তা করতে হবে। দেখো, যে কোনো কঠিন পদার্থ তো অসংখ্য অণু পরমাণু দিয়ে তৈরি, তাই না? তা তো বটেই। আর এই পরমাণুগুলো এক জায়গায় একদম স্থির হয়ে বসে থাকে না, বরং তারা একটা জালের মতো একে অপরের সাথে যুক্ত থাকে। পরমাণুগুলো যেন অদৃশ্য ছোট ছোট স্প্রিং দিয়ে একে অপরের সাথে জোড়া আছে। স্প্রিং দিয়ে? আচ্ছা। হ্যাঁ, সাধারণ তাপমাত্রাতেও তারা সামান্য কাঁপতে থাকে, কিন্তু যখন আমরা পদার্থটিতে তাপ দিই তখন আমরা আসলে তাকে এক ধরনের শক্তি বা থার্মাল এনার্জি দিচ্ছি। এই অতিরিক্ত শক্তি পেয়ে পরমাণুগুলোর মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য তৈরি হয়। মানে ওরা বেশি কাঁপতে শুরু করে? একদম তাই। তারা নিজেদের জায়গায় দাঁড়িয়েই প্রবল বেগে কাঁপতে শুরু করে এবং একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চায়। ও আচ্ছা, এটা তো অনেকটা ওই ভিড় বাসে ওঠার মতো ব্যাপার হলো। মানে যাত্রীরা যখন শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তখন অল্প জায়গায় অনেকের জায়গা হয়ে যায়, কিন্তু হঠাৎ যদি সবাই হাত পা ছুড়ে নাচতে শুরু করে, হ্যাঁ, ঠিক বলেছ। তখন তো সবারই একটু বেশি জায়গা লাগবে। একে অপরকে ধাক্কা দিয়ে তারা পুরো বাসের ভেতরটা দখল করে নেবে। কঠিন পদার্থের পরমাণুগুলো ঠিক এই কাজটাই করে। তারা কাঁপে, একে অপরকে দূরে ঠেলে দেয়, আর এর ফলে পুরো পদার্থের আকার বাইরের দিক থেকে একটু বড় হয়ে যায়। খুব চমৎকার একটা তুলনা দিয়েছ। পদার্থের এই বড় হয়ে যাওয়াটা খালি চোখে সবসময় ধরা পড়ে না ঠিকই, কিন্তু এর প্রভাব মারাত্মক। ওই যে গ্রীষ্মকালের রেললাইনের পাতগুলো এই কারণেই বড় হয়ে যায়। ওই গ্যাপ রাখার বিষয়টা? হ্যাঁ, যদি দুটো পাতের মাঝখানে একটু ফাঁকা জায়গা বা গ্যাপ না রাখা হয়, তবে পরমাণুগুলোর এই প্রসারণের কারণে এক পাত অন্য পাতকে এমন জোরে ধাক্কা মারবে যে শক্ত লোহার লাইন সাপের মতো বেঁকে যাবে। বাপরে! ইতিহাসে এমন অনেক ট্রেন দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র এই তাপীয় প্রসারণের হিসাব না রাখার কারণে। আচ্ছা, তাহলে এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে। তাপ দিলে কি সব কঠিন পদার্থের প্রসারণ বা বড় হয়ে যাওয়ার হার একদম একই রকম হয়? মানে আমি যদি একই মাপের একটা লোহার দণ্ড আর একটা তামার দণ্ড নিই, আর দুটোর নিচেই সমানভাবে তাপ দিই, ওরা কি একদম সমান মাপে বড় হবে? একেবারেই না। সমদৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের তাপমাত্রা যদি আমরা একই পরিমাণ বৃদ্ধি করি, তাদের প্রসারণ আলাদা আলাদা হবে। কারণ পরমাণুগুলোর ভেতরের গঠন এবং তাদের মধ্যেকার রাসায়নিক বন্ধন এক এক পদার্থের ক্ষেত্রে এক এক রকম হয়। আচ্ছা,
মানে লোহা আর তামার বন্ধন আলাদা। ঠিক, লোহার পরমাণুগুলো যেভাবে একে অপরকে ধরে রাখে তামা সেভাবে রাখে না। তাই তুমি যদি একই মাপের একটি লোহার দণ্ড আর একটি তামার দণ্ডের তাপমাত্রা সমানভাবে বাড়াও, দেখবে তামা লোহার চেয়ে বেশ কিছুটা বেশি বড় হয়ে গেছে। তার মানে তাপ দিলে ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের প্রসারণ আলাদা আলাদা হয়। এটা তো ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় সমস্যা হওয়ার কথা, তাই না? প্রথম দিকে ইঞ্জিনিয়াররা এই ভিন্ন প্রসারণের বিষয়টিকে একটা বড় সমস্যা হিসেবেই দেখেছিলেন, কিন্তু পরে বিজ্ঞানীদের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। কি রকম? তারা ভাবলেন এই সমস্যাটাকেই কাজে লাগিয়ে যদি কোনো যুগান্তকারী জিনিস তৈরি করা যায়। এভাবেই আবিষ্কার হল দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। দ্বিধাতব পাত, নামটা শুনেই বোঝা যাচ্ছে দুটো আলাদা ধাতু দিয়ে তৈরি একটা পাত। ঠিক, সাধারণত তামা ও লোহার তৈরি দুটি সমান মাপের পাতকে রিভেট করে, মানে অত্যন্ত শক্তভাবে পিন দিয়ে আটকে এই দ্বিধাতব পাত তৈরি করা হয়। সাধারণ উষ্ণতায়, মানে আমাদের ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এই জোড়া লাগানো পাতটি একদম সোজা অবস্থায় থাকে। দাঁড়ান, একটু আটকাচ্ছি। এখানে একটা দারুণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে। দুটো পাত তো শক্ত করে জোড়া লাগানো, আবার একটু আগেই বললেন তামা লোহার চেয়ে বেশি প্রসারিত হয়। তাহলে এই জোড়া লাগানো পাতটিকে যখন আমরা গরম করব, তখন তো একটা বিশাল দড়ি টানাটানি খেলা শুরু হয়ে যাবে। তামা চাইবে লোহার চেয়ে বেশি লম্বা হতে, কিন্তু যেহেতু তারা শক্তভাবে জোড়া, তামা তো লোহাকে ছেড়ে একা একা লম্বা হয়ে বেরিয়ে যেতে পারবে না। তাহলে উপায়, ছবি অনুযায়ী ওটা বেঁকে যাচ্ছে কেন? এই বেঁকে যাওয়াটাই হল পদার্থবিজ্ঞানের চমকপ্রদ সমাধান। যেহেতু তামার প্রসারণ বেশি, তাই পাতটি এমনভাবে বেঁকে যায় যাতে তামার অংশটি বাইরের দিকে থাকে এবং লোহার অংশটি ভেতরের দিকে থাকে। একটু কল্পনা করো, অলিম্পিকের দৌড় প্রতিযোগিতার ট্র্যাকে অ্যাথলিটরা যখন দৌড়ায়, হ্যাঁ, দৌড়ানোর সময় বাইরের দিকে লেনটা ভেতরের লেনের চেয়ে বেশি লম্বা হয় না? আরে হ্যাঁ, একদম ঠিক। ট্র্যাকের বাঁক ঘোরার সময় বাইরের দিকের বক্ররেখাটা বা কার্ভটা সবসময় বড় হয়, আর ভেতরের দিকের কার্ভটা ছোট হয়। এক্স্যাক্টলি। যেহেতু উত্তপ্ত করলে তামার প্রসারণ বেশি হয়, মানে তামা বেশি বড় হতে চায়, তাই পুরো পাতটি লোহার দিকে বেঁকে যায় যাতে তামা ওই বড় বাইরের লেনে থাকতে পারে। উত্তপ্ত অবস্থায় তামা তাই বক্রতলের বাইরের দিকে থাকে। বাহ, দারুণ লজিক। এবার ভেবে দেখো, উল্টো দিকে যদি আমরা পাতটিকে ঠান্ডা করি, তখন কি হবে? ঠান্ডা করলে তো সংকোচন হবে, আর যার প্রসারণ বেশি তার সংকোচনও তো বেশি হওয়ার কথা। তার মানে তামা লোহার চেয়ে বেশি ছোট হতে চাইবে। তখন তামা নিশ্চয়ই ভেতরের দিকে ছোট লেনে চলে আসতে চাইবে, মানে পাকটি এমনভাবে বাঁকবে যাতে তামা ভেতরের দিকে থাকে। নিখুঁত যুক্তি। এই যে তাপমাত্রার পরিবর্তনে পাতটি নিজে থেকেই বেঁকে যাওয়ার ক্ষমতা, একবার ডানে বাঁকছে একবার বাঁয়ে বাঁকছে, এটা আসলে একটা স্বয়ংক্রিয় সুইচের মতো কাজ করে। আর এই ধর্মের ওপর ভিত্তি করেই থার্মোস্ট্যাট এবং ফায়ার অ্যালার্ম কাজ করে। ও আচ্ছা, মানে ফায়ার অ্যালার্মে রুমে আগুন লাগলে তাপমাত্রা বেড়ে যায়, আর ওই দ্বিধাতব পাতটি বেঁকে গিয়ে অ্যালার্মের সার্কিট কানেক্ট করে দেয়। একদম ঠিক। তো প্রথম অংশের আলোচনা আমরা এখানেই গুছিয়ে নিই। আমরা দেখলাম তাপ দিলে কঠিন পদার্থ বড় হয়, ভিন্ন ভিন্ন ধাতুর প্রসারণ ভিন্ন হয়, আর তামা ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে তামা বাইরের দিকে রেখে পাতটি বেঁকে যায়। স্টুডেন্টদের জন্য তাহলে একটা ছোট্ট কাজ, এবার তোমাদের পালা। কমেন্টে চটপট 3টি প্রশ্নের উত্তর দিয়ে দাও। 1. আজকের উদাহরণে দ্বিধাতব পাতে কোন দুটি ধাতু ব্যবহার করা হয়েছে? 2. উত্তপ্ত অবস্থায় তামা কেন বাইরের দিকে বেঁকে থাকে? আর 3. দ্বিধাতব পাতের একটি বাস্তব ব্যবহার লেখো। সবাই উত্তর দিক, ততক্ষণে আমরা পরের ধাপে যাই। দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় শুধু ফায়ার অ্যালার্ম বানালেই তো হবে না। একটা বিশাল বড় স্টিলের ব্রিজ গরমকালে ঠিক কত সেন্টিমিটার লম্বা হবে সেটা তো একদম নিখুঁতভাবে জানতে হবে। হ্যাঁ, তা না হলে তো ব্রিজ ভেঙে পড়বে। ঠিক তাই। আর এই নিখুঁত হিসাবটা করার জন্য বিজ্ঞানীদের একটা নির্দিষ্ট গাণিতিক মান দরকার ছিল, আর এখান থেকেই জন্ম নিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, যাকে আলফা বলা হয়, তাই না? হ্যাঁ, একে বিজ্ঞানে গ্রিক অক্ষর আলফা দিয়ে প্রকাশ করা হয়। তো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, তাই তাপ দিলে এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন তিনটিরই প্রসারণ হয়। আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দেখি। আচ্ছা, এর সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ায়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা কাকে বলে?
কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়। মানে একক দৈর্ঘ্যে কতটা বাড়ছে? ঠিক, ফর্মুলাটা যদি আমরা একটু ভাঙি, আলফা সমান উপরে থাকে L2 মাইনাস L1 আর নিচে থাকে L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে L2 আর L1 কি? এখানে L2 মাইনাস L1 হল দৈর্ঘ্যের পরিবর্তন, মানে কতটা বড় হল। L1 হল প্রাথমিক দৈর্ঘ্য আর T2 মাইনাস T1 হল তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, দাঁড়ান একটা জিনিস খেয়াল করলাম। ফর্মুলায় উপরেও দৈর্ঘ্যের পরিবর্তন মানে দৈর্ঘ্য, আবার নিচেও প্রাথমিক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য। তাহলে এর একক কি হবে? আমি তো অবাক হচ্ছি ভেবে। হা, এটাই তো ম্যাজিক। যেহেতু সমীকরণের উপরে এবং নিচে উভয়াংশেই দৈর্ঘ্যের একক রয়েছে, তাই তারা পরস্পরকে বাতিল করে দেয়। দৈর্ঘ্যের এককগুলো উপর নিচ কেটে যায়। আরে তাই তো। কেলভিন একদম ঠিক। আর এর মাত্রীয় সংকেত হল θ⁻⁻1। দারুণ ব্যাপার তো। আচ্ছা, বইতে একটা মান দেওয়া থাকে, যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 প্রতি ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি? এর সহজ মানে হল, তুমি যদি যে কোনো দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড নাও এবং তার উষ্ণতা ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তাহলে দণ্ডটি তার প্রাথমিক দৈর্ঘ্যের ওই ভগ্নাংশ পরিমাণ, মানে 12 × 10⁻⁻6 অংশ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে মানটা সেলসিয়াসে দেওয়া আছে, ফ্যারেনহাইট ও সেলসিয়াস স্কেলে আলফার সম্পর্কটা কি হবে? খুব সিম্পল। আলফা ফ্যারেনহাইট সমান 5/9 ইন্টু আলফা সেলসিয়াস। কারণ তাপমাত্রা স্কেলে 1 ডিগ্রি ফ্যারেনহাইটের পরিবর্তন মানে হল 5/9 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন। লজিক্যাল। আচ্ছা, বইয়ের একটা তালিকায় দেখলাম হিরে, ইস্পাত, লোহা, তামা, পিতল সবার মানে তুলনা দেওয়া আছে। কিন্তু এর মাঝে ইনভার নামের একটা ধাতুর মান দেখলাম অনেক কম, মাত্র 1.2 × 10⁻⁻6। হ্যাঁ, ইনভার হল লোহা আর নিকেলের একটি বিশেষ সংকর ধাতু। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এতটাই কম যে তাপমাত্রার পরিবর্তনে এর দৈর্ঘ্যর পরিবর্তন প্রায় হয় না বললেই চলে। তাই পেন্ডুলাম ঘড়ি বা সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে ইনভার ব্যবহার করা হয়। স্টুডেন্টদের একটা কথা বলি, খেয়াল করো, এইভাবে প্রতিটি প্রতীক আর একক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করলে পরীক্ষার হলে কোনো প্রশ্নই আর অচেনা লাগবে না। এটাই হলো প্রিমিয়াম স্ট্রাকচার্ড লার্নিং। একদম ঠিক। তো আমরা দ্বিতীয় অংশটাও একটু রিভাইজ করে নিই। আমরা দেখলাম আলফার সংজ্ঞা, ফর্মুলা, একক কিভাবে দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, শুধু তাপমাত্রার উপর করে, আর সেলসিয়াস ও ফ্যারেনহাইটের সম্পর্ক। তাহলে স্টুডেন্টরা আবার কমেন্ট করার পালা। 1. আলফার একক কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে? 2. লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? আর 3. আলফা ফ্যারেনহাইট এবং আলফা সেলসিয়াসের মধ্যে সম্পর্কটি কি? ছটপট লিখে ফেলো। আর আমরা চলে যাই আমাদের তৃতীয় এবং খুব ইন্টারেস্টিং একটা পার্টে, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং এদের সম্পর্ক। এতক্ষণ তো আমরা একমাত্রিক বা শুধু দৈর্ঘ্যের হিসাব দেখলাম, কিন্তু বাস্তব জগৎ তো আর একমাত্রিক নয়, সবকিছুরই তো ক্ষেত্রফল এবং আয়তন আছে। ঠিক বলেছ। তাই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামার সংজ্ঞাও ঠিক আগের মতোই হবে। বিটা হল প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়। আর গামা হল প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়। একদম। সূত্র দুটিও স্পষ্ট। বিটার ক্ষেত্রে উপরে ক্ষেত্রফলের পরিবর্তন আর নিচে প্রাথমিক ক্ষেত্রফল ও তাপমাত্রার পরিবর্তন, আর গামার ক্ষেত্রে উপরে আয়তনের পরিবর্তন আর নিচে প্রাথমিক আয়তন ও তাপমাত্রার পরিবর্তন। দারুণ ব্যাপার তো। আমি একটা জিনিস পয়েন্ট আউট করছি, আলফা, বিটা, গামা তিনটেরই একক ও মাত্রা একদম এক, কারণ সব জায়গাতেই ক্ষেত্রফল বা আয়তনের এককগুলো ওই আলফার মতোই ওপর নিচ কেটে যাচ্ছে। খুব সুন্দর পয়েন্ট ধরেছ। তিনটেরই একক হল প্রতি ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন আর মাত্রা থিটা ইনভার্স। আচ্ছা, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটাই তো দ্য গ্র্যান্ড রিলেশন। কঠিনের আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক হল আলফা সমান বিটা/2 সমান গামা/3। আলফা সমান বিটা/2 সমান গামা/3। আচ্ছা, এটা মনে রাখার কোনো সহজ ট্রিক আছে? অবশ্যই আছে। দেখো, দৈর্ঘ্য হল একমাত্রিক,
তাই আলফার নিচে মনে মনে 1 আছে। ক্ষেত্রফল হল দ্বিমাত্রিক বা 2D, যেমন স্মার্টফোনের ছবি জুম করার মতো দৈর্ঘ্য ও প্রস্থ বাড়ে, তাই ফর্মুলার বিটার নিচে 2 বসেছে। ও আচ্ছা। আর আয়তন হল ত্রিমাত্রিক বা 3D, মানে বেলুন ফোলানোর মতো সব দিকে বাড়ে, তাই গামার নিচে 3 বসেছে। বাহ, এই লজিকটা তো মাথায় একদম গেঁথে গেল। তবে একবার শুনলে হয়তো ফর্মুলাগুলো একটু গুলিয়ে যেতে পারে। রিভিশন ইজ কি, তাই নোটসটা সামনে রেখে বারবার প্র্যাকটিস করতে হবে সবাইকে। তাহলে এই অংশের ছোট্ট একটা রিক্যাপ হয়ে যাক। হ্যাঁ, আমরা বিটা ও গামার সংজ্ঞা দেখলাম, বুঝলাম এদের একক আলফার মতোই, আর সবশেষে শিখলাম আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 সম্পর্কটা। তাহলে তোমাদের জন্য পার্ট 3-র 3টে প্রশ্ন। 1. গামার মাত্রীয় সংকেত কি? 2. ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটার সমীকরণটি কি? আর 3. আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্কটি লেখো। এবার পুরো ক্লাসের একটা মাস্টার সামারি করা যাক। আমরা একদম শুরুতে দেখলাম বোতলের ছিপি ও দ্বিধাতব পাত দিয়ে কঠিনের প্রসারণের বাস্তব উদাহরণ। যেখানে তামা বাইরের দিকে বেঁকে যায়। এরপর দেখলাম আলফার ফর্মুলা ও একক, যেটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। ফরেনহাইট ও সেলসিয়াসের সম্পর্ক দেখলাম। ইনভারের কথা জানলাম। আর সবশেষে বিটা ও গামার সাথে আলফার জাদুকরী সম্পর্ক। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। একদম। খুব দারুণ একটা সেশন হলো। তবে যাওয়ার আগে আমি একটা ভাবনামূলক প্রশ্ন ছুড়ে দিতে চাই। আজ আমরা দেখলাম কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন 3 রকম প্রসারণই হয়। কিন্তু ভেবে দেখো তো, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থাকে? ওদের তো নিজস্ব কোনো আকার নেই। তাহলে তাদের ক্ষেত্রে তাপ দিলে কী ধরনের প্রসারণ হতে পারে? এটা নিয়ে একটু চিন্তা করো সবাই, আশা করি উত্তর পেয়ে যাবে। আজকের এই ডিপ ডাইভ আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই নোটস ধরে ভালো করে রিভিশন দাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।